ডান হাত বাঁ হাতে ক্ষত, বাহুর পেন্সিল লিখে চলে, শক্তি চট্টোপাধ্যায়ের কথা। আরজি করের ঘটনা আমাদের প্রত্যেকের মনে আজও একটা দগদগে ক্ষতর মতো রয়ে গেছে। আজ নতুন সরকারের আমলে নতুন করে আরজি কর ফাইলস খোলার পর সেই দগদগে ক্ষতে কিছুটা প্রলেপ পড়বে কি, সেই নিয়েই আজ প্রথম প্রশ্ন। আরজি কর ফাইলস খুলল বিজেপি সরকার। শুরুতেই সাসপেন্ড তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ 3 আইপিএস অফিসার। তবে কি এবার ন্যায় বিচার পাওয়ার পথে অন্তত এক ধাপ এগোলো অভয়ার পরিবার? দ্বিতীয় প্রশ্ন। দ্রুত দেহ দাহ করা, ঘটনাস্থলে বহিরাগতদের ঢোকানো, পরিবারকে টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টার অভিযোগ থেকে হাসপাতালে তাণ্ডব। আরজি কর কাণ্ডে বারবার প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা। এত গাফিলতি সত্ত্বেও কেন নিশ্চুপ ছিল তৎকালীন তৃণমূল সরকার? তৃতীয় প্রশ্ন। তৎকালীন মুখ্যমন্ত্রী পুলিশ কর্তাদের কোনো নির্দেশ দিয়েছিলেন কিনা তারও তদন্ত হবে, খতিয়ে দেখা হবে সমস্ত কল রেকর্ডস এবং হোয়াটসঅ্যাপ, বললেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার পুলিশের স্ক্যানারে আসতে চলেছে তাহলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও। চতুর্থ প্রশ্ন। ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়াদের ঘরে ফেরান, বিধানসভায় দাবি শোভনদেব চট্টোপাধ্যায়। পাল্টা শর্ত দিয়ে মুখ্যমন্ত্রী বললেন ঘরছাড়ারা সসম্মানে ফিরবে, কিন্তু জেলে যেতে হবে 2021-এর ভোট পরবর্তী হিংসায় অভিযুক্তদের। অবশেষে এবারে হিংসামুক্ত ভোট হয়েছে। অবশেষে এবার কি বন্ধ হবে ভোট পরবর্তী হিংসা? পঞ্চম প্রশ্ন। প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ পাবে বিরোধীরা, বিধানসভাতেও শাসকের সমান বলার সুযোগ দেয়া হবে। বিরোধী দলনেতাকেও আর 11 মাস বাইরে থাকতে হবে না, আশ্বাস মুখ্যমন্ত্রী। সত্যি কি এবার বিরোধী কণ্ঠরোধের সংস্কৃতির অবসান হবে? তবে শুরুতেই আজ দেখাবো সরকার বদলাতেই খুলল আরজি কর ফাইল, সাসপেন্ড তিনজন আইপিএস অফিসার। দেখুন, আমরা আজকে 3 জন আইপিএস কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা। সালে 9ই আগস্ট, প্রায় 2 বছর আগের এই দিনে আরজি কর মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুন, যে ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে, দেশকে, বিশ্বকে। শোক থেকে ক্ষোভ, ক্ষোভ থেকে প্রতিবাদ, প্রতিবাদের আগুন যা দাবানলের আকার নেয়। তৎকালীন তৃণমূল সরকারের বিরুদ্ধে ওঠে ভুরি ভুরি অভিযোগ। যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত্য ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন। এরপর প্রথমে কলকাতা পুলিশ, তারপর কেন্দ্রীয় এজেন্সি সিবিআই তদন্তের পর ধর্ষণ খুনের মামলায় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেয় আদালত। কিন্তু এখন তৃণমূল জমানার সমাপ্তি ঘটেছে, শুরু হয়েছে বিজেপির অধ্যায়। এই পরিস্থিতিতে 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্ত। ইনিশিয়ালি আমরাই 3 জনকে সাসপেন্ড করলাম ডিউ টু মিস হ্যান্ডেলিং অ্যান্ড অফারিং ব্রাইব টু দি ভিকটিম ফ্যামিলি অ্যান্ড অর্গানাইজ প্রেস কনফারেন্স উইদাউট দ্য পারমিশন ফ্রম দি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। একজন ডিসি তার প্রেস কনফারেন্সের অ্যাটিটিউড এবং ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের রাজ্যের ক্ষেত্রে খুব একটা সুখকর ছিল না। কথা রেখেছেন, 3 জন আইপিএস অফিসার সাসপেন্ড হয়েছেন। এবার বিচারটা হবে, সবে শুরু। হ্যাঁ, সবে ফাইল খোলা হয়েছে। মেয়ের মৃত্যু জীবন তছনছ করে দিয়েছে। আজ তিনি বিজেপির বিধায়ক। তদন্তে সত্যিটা বেরিয়ে আসবে বলে আশা করছেন নিহত চিকিৎসকের মা। ফাইল যখন খোলা হয়েছে, আমাদের কাছে যা তথ্য আছে সব আমরা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুদাকে দেব। স্বস্তি সেদিনই পাবো যেদিন ওই মমতা ব্যানার্জি জেলে যাবেন, পিসি ভাইবো। মমতা ব্যানার্জির নির্দেশেই এরা সব করেছিল। এরপর কি চাঞ্চল্যকর কিছু উঠে আসবে? মোড় ঘুরে যাবে? সিবিআই চলাকালীন কি করে আবার রাজ্য সরকার তাদের তৎকালীন যে রাজনৈতিক অভিযোগগুলো ছিল, আজ সেই রাজনৈতিক অভিযোগগুলোকে মান্যতা দিতে প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন। ডিসিজডের অভয়ের মা বাবাকে 3 ঘন্টা 3.5 ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল। সিন অফ ক্রাইম ওয়াজ আনগার্ডেড। এভিডেন্সেস যেগুলো অ্যাভেলেবল ছিল সেগুলো হয়তো ট্যাম্পার্ড হয়ে গেছিল। সানসেটের পরে কেন পোস্টমর্টেম করা হলো?
পোস্টমর্টেম হয়ে যাওয়ার পরে এফআইআর হলো রাত্রি 11:45। বিরাট মিসকন্ডাক্ট এবং ডেরিলেকশন অফ দ্য ডিউটি অন দি পার্ট অফ দ্য সিনিয়র অফিসার্স। সব মিলিয়ে আরজিকর কাণ্ড ঘিরে এখনো ধোঁয়াশা, রাজনীতি, জল্পনা, গুঞ্জন। রুমা পাল, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সৌমিত্র রায় রিপোর্ট, এবিপি আনন্দ। দের আয়ে পর দুরুস্ত আয়ে। টানা 36 ঘন্টা ধরে মানুষের সেবা করা একজন ডাক্তারবাবুকে খাস কলকাতার সরকারি হাসপাতালে তাঁরই কর্মস্থলে যেভাবে ধর্ষণ আর খুন করা হয়, নারকীয় সেই ঘটনায় কেঁপে ওঠে গোটা রাজ্য, গোটা দেশ, এমনকি গোটা পৃথিবী। আমরা বিশ্বাস করি যারা এই খুনের সঙ্গে যুক্ত তাদের যা অপরাধ, তার থেকে এক চুলো কম অপরাধ করেনি তারা, যারা দিনের পর দিন নানা ঘৃণ্য পরিকল্পনা করে সেই নারকীয় অপরাধকে ঢাকার চেষ্টা করেছে এবং অপরাধীদের আগা গোড়া আড়াল করার চেষ্টা করে গেছে। হ্যাঁ, সিবিআই তদন্ত নিয়েও অসংখ্য প্রশ্ন আমাদের আছে, কিন্তু শেষ পর্যন্ত আজ একটা বার্তা স্পষ্ট হয়ে গেল, কেউ যদি কারো নির্দেশে উর্দি পড়েও তাদের দায়িত্ব পালনে গাফিলতি দেখায়, না, তারাও পার পাবে না। এবং ক্ষমতা থেকে চলে গেলেও আরজিকর কাণ্ড তৃণমূল সরকারের পিছু ছাড়ছে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, পুলিশ কর্তাদের ফোন পরীক্ষা করে দেখা হবে তারা কোথা থেকে নির্দেশ পেয়েছেন এবং খতিয়ে দেখা হবে তৎকালীন মুখ্যমন্ত্রীর ভূমিকাও। আজ এই অনুষ্ঠানের একেবারে শুরুতে চলে যাব অভয়ার মা রত্না দেবনাথের কাছে। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে ভোটে দাঁড়ানোর সময় আপনি বলেছিলেন যে আমি ভোটে দাঁড়াচ্ছি একটাই কারণে, যে ক্ষমতা থাকলে তবেই বিচার পাবো। আজকে একেবারে এই সরকার শপথ নেওয়ার কিছুদিনের মধ্যে মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, সেইটার আপনার কি মনে হচ্ছে যে বিচার, যেটা আমরা প্রত্যেকে এতদিন ধরে চাইছি এবং মনে করছি যে বিচার পাওয়া যায়নি, তাতে একটা পদক্ষেপ এগোনো গেল? হ্যাঁ, এগোনো গেল। আমি প্রথম দিন থেকেই বলেছিলাম যে ওই 14 তলার নবান্নতে হীরক রানী বসে আছে, ওনাকে না নামাতে পারলে আমি বিচার পাবো না, ওনাকে নামাতে হবে। এবং এখানে বলেছিলাম আমাদের যে এমএলএ নির্মল ঘোষ, ওই ঘোষ ফ্যামিলির অভিশাপ থেকে আমি পানিহাটিকে মুক্ত করব, আমি সেটা পেরেছি। আমি হীরক রানীকেও নিচে নামাতে পেরেছি। এটা সমস্ত পৃথিবীর মানুষ আমার সঙ্গে ছিলেন, সমস্ত পানিহাটিবাসী আমার সঙ্গে ছিলেন, সমস্ত বাংলার মানুষ আমার পাশে ছিলেন। এবং সেই 9 তারিখ আমার মেয়েকে গোটা বিশ্ব তাদের নিজের মেয়ে বলে সবাই বিচার চাইছিল। তাই এই পানিহাটির দিকে সবাই তাকিয়েছিল। আজকে আমি মোদিজিকে দূর থেকে অনেক প্রণাম জানাই, অনেক সম্মান জানাই যে তিনি আমার মাথায় হাত রেখে বলে গেছিলেন 4 তারিখের পর ফাইল খোলা হবে। এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু দাকেও আমি করজোড়ে প্রণাম করি, ওনার মাকেও, যে ওনাকে আপনাদেরই চ্যানেলের কেউ গিয়ে বলেছিল মুখ্যমন্ত্রী হিসাবে কোন কাজটা আগে করলে আপনি খুশি হবেন। একদম। তখন মাসিমা বলেছিলেন আরজিকরের মেয়েটার বিচার যদি করে আমার ছেলে, তাহলে আমি খুশি হব। তো আজকেও আমি শুভেন্দুদাকে বলেছি যে আমি মাসিমার কাছে যেতে চাই, মাসিমাকে গিয়ে করজোড়ে আমি প্রণাম করতে চাই। এবং শুভেন্দুদা তো আমার সাথেই আছেন, পাশেই আছেন সেই প্রথম দিন থেকে। একদম। রত্নাদি, আপনি শিয়ালদা কোর্টে একটা মামলা করলেন এবং মামলায় একেবারে স্পষ্ট আবেদন করলেন যে 3 জনকে গ্রেফতার করতে হবে। প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, এক্ষুনি যার কথা বললেন, একজন পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে এবং আরেকজন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সঞ্জীব ব্যানার্জি। হ্যাঁ, একটু যদি বলেন যে স্পেসিফিক্যালি এই 3 জনের ভূমিকা আপনি কিভাবে দেখেছেন? এরা ডেড বডি আমাদের হাতে তুলে দেয়নি, আমি সাইন করেছি, আর আমরা মেয়ের ডেড বডির গাড়ি দেখতে পাইনি কোথাও। আমাদের গাড়ির মধ্যে আমাদের ঠেসে ঢুকে দেওয়া হয়, আমাকে আর ওর বাবাকে। আমরা তখন মেয়ের দেহ দেখতে, সবাই গাড়িটা কোথায় গেল আমরা না দেখতে পেয়ে ওর বাবা খুব চিৎকার করে বলছিল
আমার মেয়েকে কোথায় নিয়ে গেল, ওরা কোথায় নিয়ে গেল। তখন আমি বলছিলাম শুধু চিৎকার করে টালা থানায় চলো, টালা থানায় চলো। তার আগে পুলিশ আমাদের গাড়িটাকে মারছিল খুব জোরে। আমি নেমে বললাম যে আমার মেয়েটাকে তো আপনারা কেড়ে নিয়েছেন, তো আমার মেয়ের খুব ফেভারিট এই গাড়িটা, এটা আপনারা ভাঙবেন না। তারপরে পুলিশ আমাদের দ্রুততার সঙ্গে ওখান থেকে হাঁটিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তারপরে আমরা টালা থানায় যাই। টালা থানায় আমরা 2 ঘন্টা বসেছিলাম যে আমার মেয়ের দেহ কোথায় নিয়ে চলে গেল, এখানে আনা হোক, আমরা সেকেন্ড পোস্টমর্টম চাই, আমরা আজকে দেহ দাহ করব না, আমরা দ্বিতীয় বা সেকেন্ড পোস্টমর্টম চাই। কিন্তু পুলিশ সেখানে আমাদের সঙ্গে কোনো সহযোগিতা করেনি, আমাদের গাড়িতেই আটকে রেখে দিয়েছিল, আমি নিচে নামতেও পারিনি। সেখান থেকে এই সঞ্জীব মুখার্জি বাড়ি চলে আসছিল, তো থানার পুলিশরা আবার ওকে ডেকে নেয়। ও গিয়ে সেখানে সজলদা, অগ্নিমিত্রাদি, কৌস্তব বাগচি এরা সবাই ছিল সেখানে। সজলদার বাবার শরীর খারাপ হয়েছিল, বাবাকে অ্যাডমিট করিয়ে আবার এসেছিল ওখানে, কিন্তু কেউ কিছু করতে পারেনি। আমাদের পাশের বাড়ির মেয়েটা যখন আমাকে ফোন করলো, বৌদি তোমরা কোথায়, তোমরা না এলে ওকে শ্মশানে নিয়ে চলে যাবে, তখন আমি অগ্নিমিত্রাদির হাত ধরে কেঁদে বলেছি দিদি আমাকে বাড়ি যেতে দাও, আমাকে বাড়ি যেতে দাও, আমি মেয়েটাকে দেখিনি সারাদিন। তো বাড়িতে আসার সময় দেখলাম আমাদের বাড়ির মানে 4-5টা ঘিরে সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, পুলিশে মানে সে গুণে শেষ করা যাবে না, এত পুলিশ। আমাদের গাড়িটাই ঢুকতে পারছিল না, তাও বলল বাবা মায়ের গাড়ি বলে ঢুকতে দিল। ঢুকে দেখলাম আমাদের বাড়ির সামনে আমার মেয়েটাকে ওরকম বেওয়ারিশ লাশের মতো শুয়ে রাখা হয়েছে। আমাদের বাড়ির গাড়িটাও ছিল, বাড়ির চাবিটাও ছিল ওই গাড়িতে। তো দরজাটা খুললাম, শুধু আমি একটাই কথা বললাম ওকে উপরে নিয়ে আসো। উপরে নিয়ে এলে আমি ওর বাবাকে হাত ধরে বলছি চলো মেয়েটার কাছে গিয়ে একটু বসবো। ঠিক সেই মুহূর্তে নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি আর এই সোমনাথ দে, এই ডিসি নর্থ যে নিয়ে আজকে সাসপেন্ড হয়েছেন অভিষেক গুপ্তা, তিনি, তাকে ডেকে নিয়ে আসা হলো। ওর বাবাকে হাত ধরে টেনে একটা গলিতে নিয়ে যাওয়া হলো। তখন গলিতে ওর বাবার কাছে 1 বান্ডিল টাকা দিচ্ছিল। ওর বাবা বলছে এটা কি, তা বলছে এটা নিন আপনার কাজে লাগবে। তখন ওর বাবা বলেছিল যে আপনি এই আইপিএস লোগোটা লাগাতে যত পরিশ্রম করেছেন তার থেকে অনেক বেশি পরিশ্রম করে আমার মেয়েটা এখানে এসেছিল, প্লিজ ওকে অপমান করবেন না বললে উনি চলে গেলেন। কিন্তু তখন ওই সঞ্জীব মুখার্জি ঘরে আমাদের যারা রিলেটিভ ছিল তাদের সঙ্গে তুমুল ঝগড়া বাঁধিয়ে আমার মেয়েকে নিয়ে চলে যায়। আমরা শুধু পেছন পেছন গেছি, কিচ্ছু করতে হয়নি আমাদের, সব ওরা করেছে। এবং লাস্ট যখন চুল্লিতে ঢুকিয়ে দেয় তখন নির্মল ঘোষ ওই সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে বলছিল ওয়েল ডান বয়, ওয়েল ডান বয়, আমাদের সামনেই আমাদের যে সব হারিয়ে গেল। আর ওরা সুন্দর আনন্দ করছিল এবং 4 দিন পর্যন্ত আমরা কাউকে কিছুই বলতে পারিনি। ওরা বলেছিল এই যে টাকা দেওয়ার কথাটা কাউকে বলবেন না, বললে আপনারা মেয়ের বিচার পাবেন না। এরকম করে আমাদের সঙ্গে অনেক অত্যাচার করা হয়েছে। নির্মল ঘোষের বাড়ি বলতে আমাদের বাড়িটাই হয়ে গেছিল। সকাল 6টা থেকে রাত্রির 12টা আমাদের পাহারায় রাখতো, কাউকে আমাদের বাড়িতে ঢুকতে দিত না। এরকম অত্যাচার করেছে আমাদের সাথে সব সময়। একদম রত্নাদি, সংবাদ মাধ্যমও তার সাক্ষী। আমরা এই ঘটনার পর সেই দিন যা ফুটেজ ইত্যাদি দেখিয়েছিলাম, তারপরে আমাদেরও অন্তত 1.5 দিন ধারে কাছে আপনাদের কাছে ঘেঁষতে দেওয়া হয়নি, পুরো বাড়ি তৃণমূল কর্মীরা ঘিরেছিল। কিন্তু দিনের শেষে আজকে 15ই মে যা ক্ষতি হওয়ার মারাত্মক, সে তো অপূরণীয়।
কিন্তু সেই নির্মল ঘোষের পুত্রকে রাজনৈতিক লড়াইয়ে ওই পানিহাটির মাটিতে আপনি পরাস্ত করেছেন। এবং আমার আজও মনে আছে যে এই স্টুডিওতে এই ডান দিকের চেয়ারে বসে আপনি বলেছিলেন যখন যে এই আইপিএস ডিসি নর্থ তৎকালীন তিনি যে টাকার অফার করেছিলেন, আপনি সেটা শুনে আমরা শিউরে উঠেছিলাম যে পুলিশের উর্দিপরা কেউ কারুর বিরুদ্ধে এই অভিযোগ উঠতে পারে আমরা ভাবতেও পারিনি কল্পনায়। তো আমার দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে অবশ্যই এইটা থাকবে যে আজকের দিনে দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে একটার পর একটা তদন্ত নিয়ে আপনাদের অভিযোগ, সুবিচার পাননি, আপনার সঙ্গে বোধহয় গোটা পৃথিবী সহমত হবে যে অভয়ার মৃত্যুর সুবিচার আপনারা পাননি, এবং সেইখানে দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে কোথাও আশার আলো দেখছেন কি আজকের এই ঘোষণায়? তার কারণ একটা তো দেখুন, তদন্ত অংশটা মুখ্যমন্ত্রী একেবারে স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু অধিকারী যে ওটা সিবিআই দেখবে, আর এই গাফিলতির অংশটা একেবারে সরকার তার ভিত্তিতে আজকে ব্যবস্থা নিল এবং ইনিশিয়েট করলো। তো কি মনে হচ্ছে যে অন্তত কিছুটা এগোনো গেল, কোথাও একটা সুড়ঙ্গের শেষে আশার আলো দেখছেন রত্নাদি? হ্যাঁ, একটা ধাপ অন্তত এগোতে পেরেছি আমি। এইটা করেছেন যে শুভেন্দুদা, এটাতে আমি একটা ধাপ পেরোতে পেরেছি। আরও অনেক অনেক মাথা রয়েছে এখানে, তবে আরজি করের দুর্নীতির শিকড়টা কতটা গভীরে সেটা আমি দেখতে চাই। একদম একদম। আপনারা বারবার বলেছেন যে এখনো বহুজন আছে যারা তদন্তের আওতায় আসেনি। আপনার অভয়ার সঙ্গে সেই রাতে যারা ডিনার করেছিল বা অনেক ওই জুনিয়র ডাক্তার বন্ধুবান্ধব, তাদের ভূমিকা নিয়ে আপনারা এইখানে এই স্টুডিওতে বসে স্পষ্ট প্রশ্ন তুলেছিলেন। এবার কি মনে হচ্ছে যে কোথাও সেই ঘটনাগুলো, সেই যে উত্তরগুলো আমরা কেউ পাইনি, উত্তর পাওয়ার কোনো সম্ভাবনা আছে? অবশ্যই আছে, এবং সারা বিশ্ববাসী তাকিয়ে আছে এই বিচারের জন্য। কারণ কোথাও কোনো ঘটনা ঘটলেই বলা হয় আরজি করে এত বড় আন্দোলন হলো, ওখানেই বিচার হলো না, তো আমাদের কি বিচার হবে? আজকে সেই কালো, আমি একটা বলবো যে কালো যুগের মানে সমাধি হয়েছে, একটা নতুন যুগ এসেছে। আমি মনে করি সেটা শুভেন্দুদার হাত ধরে একটা নতুন যুগ এসেছে, যাতে সমস্ত ফাইল যেন খোলা হয় আর সমস্ত দুর্নীতির যেন সব অপরাধীদের ধরা পড়ে। আমি এটাই আশা করব। রত্নাদি, আপনার সঙ্গে আমরা প্রত্যেকে আশা করব যে অন্তত 1 বছর 9 মাস পরে যে আশার আলো আপনি দেখছেন, এবং আপনার সঙ্গে শুধু এই রাজ্য এই দেশ না, গোটা পৃথিবীর মানুষ যারা সেই দিনের সেই ঘটনায় 9 তারিখের ঘটনায় শিউরে উঠেছিল, তারা প্রত্যেকে একসঙ্গে অভয়ার বিচার চাইছে। আপনি একা নন, আপনি শুধু পানিহাটির মানুষ আপনার পাশে নেই, আপনার পাশে গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ যারা এই ঘটনা জানেন প্রত্যেকে আছেন। খুব ভালো থাকবেন, আমরা প্রত্যেকে আপনার সঙ্গে আছি। আমি এইখান থেকে একেবারে সরাসরি যে ঘটনা রত্নাদি বলছিলেন যে পুলিশের ভূমিকা, বারবার আরজিকর কাণ্ডে প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা। দেখুন, ইনিশিয়ালি আমরা মনে করি এই তদন্তগুলো করতে গেলে যাদের বিরুদ্ধে অভিযোগ পুলিশ আধিকারিক, তাদেরকে সাসপেনশনে রেখে তদন্ত করা উচিত, নইলে তদন্ত কখনো ট্রান্সপারেন্ট হতে পারে না। যেমন কথা তেমন কাজ। প্রতিশ্রুতি ছিল ক্ষমতা এলেই খুলবে আরজিকর ফাইল। শপথ গ্রহণের 1 সপ্তাহের মধ্যেই মোক্ষম পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী। আরজিকর কাণ্ডের সময় যে 3 আইপিএস এর বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছিল, তাদের শটান সাসপেন্ড করে দিলেন মুখ্যমন্ত্রী। আরজিকর কাণ্ড সামনে আসার পর পদে পদে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন নিহত চিকিৎসকের মা বাবা। মেয়ের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যাওয়ার পর তাদের বসিয়ে রাখা। ভেতরে তখন লোকজন ঘোরাঘুরি করছে, আমাদের কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এটা কি কারণে? রাতে তড়িঘড়ি মৃতদেহ বাড়িতে পাঠিয়ে দেওয়া। প্রতিটি ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে উঠেছিল অভিযোগ। প্রথম থেকে হাসপাতাল এবং পুলিশের তরফে সঠিক সহযোগিতা পেয়েছে? না, সহযোগিতা পাইনি। সবসময় আমাদের একটা আড়াল করে রাখার একটা চেষ্টা চলছিল 2-3 ঘন্টা ধরে। 3 ঘন্টা আমরা গেছি, আমাদের দেখতে দেওয়া হয়নি। এরপর 2024 সালের 14ই আগস্ট রাত দখলের সময় আরজিকরের ইমার্জেন্সি বিল্ডিং এ দুষ্কৃতী হামলা আটকাতে না পারা, তদন্ত চলাকালীন ঘটনাস্থলের কাছে ভেঙে চুরে সংস্কারের কাজ শুরু করে দেওয়ার ঘটনাও প্রশ্নের মুখে ফেলেছিল পুলিশকে। আর এসব যখন ঘটছে, তখন কলকাতা পুলিশের মাথায় ছিলেন বিনীত গোয়েল, যার টেবিলে সিদ্ধানা রেখে এসেছিলেন আন্দোলনকারীরা। আরজিকর কাণ্ডের পর ঘটনাস্থলে ভিড়ের ছবিও
পুলিশের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছিল। সেই সময় তা নিয়ে আবার আজব সাফাই দিয়েছিলেন কলকাতা পুলিশের তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। আর তৎকালীন ডিসি নর্থের বিরুদ্ধে তো সরাসরি ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগ তুলেছিলেন অভয়ের মা বাবা। যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাইতো ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিই। এই তিনজনকেই এবার সাসপেন্ড করলো রাজ্য সরকার। এবিপি আনন্দ। ডক্টর নজরুল ইসলাম আমার এই স্টুডিওর প্রথম বক্তা, তার কাছে আমার প্রশ্ন থাকবে যে সাসপেনশন, বিভাগীয় তদন্ত সব বুঝলাম, অসংখ্য মানুষ এই কেসে সুবিচারের স্বপ্ন আবার নতুন করে দেখছেন আজ থেকে, কিন্তু শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের ভাষায় এই অপরাধের মাথা পর্যন্ত নজরুলদা পৌঁছানো যাবে তো? দেখুন, আমি যতটুকু বুঝি, এই যে পুলিশ অফিসারদের সাসপেন্ড করা হলো, স্বাভাবিকভাবে সাসপেন্ড যখন করা হয়েছে তাদের মধ্যে বিভাগীয় তদন্ত হবে এবং তদন্তে তাদেরকে দোষী পাওয়া গেলে তাদের সাজা হবে। কিন্তু তারপরেও অভয়ার বিরুদ্ধে যে অপরাধ করা হয়েছিল তার বিচার হবে সেরকম আশা আমি তেমন কিছু করি না। আপনারা কেন? কারণ এ মামলাটা, আমি পুলিশ অফিসার হিসেবে যেটা বলবো, যে এখন পর্যন্ত কোনো আই উইটনেস সামনে আসেনি। অতএব একটি মেয়েকে ধর্ষণ এবং খুন করা হয়েছে, তাহলে এর যে প্রমাণ, এখানে আইনজীবীরা আছেন, সেটা পাওয়া যাবে মেয়েটির শরীর থেকে যেটা, এবং যে আসামি যাকে সন্দেহ করা হচ্ছে তাকে ধরা হলে তার ফিজিক্যাল এক্সামিনেশন করলে তার থেকে। তো এর কোনোটাই ভালোভাবে করা হয়নি। প্রথমত যেভাবে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে তো দিনের পর দিন, মানে সেই বাথরুম ভাঙা থেকে শুরু করে সর্বত্র পদে পদে হয়েছে, এমনকি ওই রহস্যজনক ভাঙচুর, সেগুলো তো আমি ওটাই বলতে চাইছিলাম যে পুলিশ মন্ত্রীর নির্দেশে পুলিশ কমিশনার থেকে আরম্ভ করে তার নিচের অফিসার, ওসি পর্যন্ত, সাব ইন্সপেক্টর, কনস্টেবল পর্যন্ত সকলেই প্রমাণ জোগাড়ের জন্য নয়, প্রমাণ লোপাটের জন্য নেমে গিয়েছিলেন। তো এরকম অবস্থায় দেখুন, এই মামলাতেই কলেজের প্রিন্সিপাল এবং থানার ওসিকে, দুর্নীতির মামলা নয়, এই মামলা তো তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। দেখুন, পুলিশ কমিশনার মেডিকেল কলেজে গিয়ে বলেছিলেন যা হচ্ছে আমার কমান্ডে হচ্ছে। তো তার কমান্ডে কাজ করে ওসিকে যদি হাজতে যেতে হয় তাহলে সিপি যাওয়া উচিত ছিল কিনা আপনারা বলবেন। এইখানে আমার দ্বিতীয় প্রশ্ন নজরুলদা, সেটা হচ্ছে যে আজকে মুখ্যমন্ত্রী বলছেন, আমি টেকনিক্যালি আপনি বলুন, যে 3 IPS এর কল রেকর্ড হোয়াটসঅ্যাপ খতিয়ে দেখা হবে। এটা এতদিন পরে 1 বছর 9 মাস কেটে গেছে, আর কিছু পাওয়া সম্ভব? মানে এটা পাওয়া সম্ভব। কিরকম? আচ্ছা, ধরুন যারা সার্ভিস প্রোভাইডার তাদের কাছে তো রেকর্ড থাকে এবং পুলিশ চাইলে তারা দিতে বাধ্য হবে। বলছেন ডিজিটাল ফুটপ্রিন্ট যাকে বলে, একেবারে স্পষ্ট পাওয়া যাবে, কিন্তু সেখানেও আমার রিজার্ভেশন আছে। আচ্ছা, যে দেখুন, আমাদের অল ইন্ডিয়া সার্ভিস রুলে 3 জন IPS অফিসার অল ইন্ডিয়া সার্ভিসের লোক, খুব পরিষ্কারভাবে বলা আছে, আমি ধারাটাও আপনাকে বলে দিতে হয়, 3 নম্বর ধারা অল ইন্ডিয়া সার্ভিস কন্ডাক্ট রুলস। সেখানে বলা আছে যে কোনো অফিসার একটা নির্দিষ্ট ঘটনায় যে সিদ্ধান্ত নেবে সেটা আইন অনুসারে তার বিবেক যা বলবে তাকে সেই সিদ্ধান্ত নিতে হবে। যদি উপরের কোনো বস তাকে অন্য কিছু করতে বলে তাহলে সেখানে পরিষ্কার বলা আছে যে তিনি লিখিত চাইবেন। তো এখানে আপনারা যেটা ধরে তৎকালীন মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর কাছে যেতে চাইবেন, তো এটাতে যে পুলিশের লোকেরা কথা বলছেন বা মুখ্যমন্ত্রী কথা বলছেন, আমি এখানে একটা কথা উল্লেখ করব যে দেখুন, পুলিশ কমিশনার কিন্তু পুলিশ মন্ত্রীর সরাসরি অধীনে কাজ করেন না, হোম সেক্রেটারির অধীনে পুলিশ কমিশনার কাজ করে। অতএব পুলিশ মন্ত্রীকে কিছু জানতে হলে কমিশনার কাছ থেকে হোম সেক্রেটারির মাধ্যমে জানতে হবে। এই যে মমতা ব্যানার্জি সেদিন বলেছিলেন যে রাত 2টো পর্যন্ত আমি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলছিলাম, এটা কিন্তু ইরেগুলার কাজ। তো এর জন্যে ডিসিপ্লিনারি প্রসিডিং হতে পারবে, কিন্তু ক্রিমিনাল কেসে আসবে না। ওই জন্য যেটা বললাম
যদি এই অফিসাররা মুখ্যমন্ত্রীকে বলতেন যে আপনি এটা করতে বলছেন, তাহলে লিখিত রিটেন অর্ডার। যদি লিখিত দিতেন তাহলে ক্রিমিনাল কেসটা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যেত। এই জন্যে অন্য অনেক অভিযোগ আছে যেগুলোতে কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর কাছে পৌঁছানো যাবে যদি পুলিশ এখনও তদন্ত করে, তবে সেটা করবে কিনা সেটা হচ্ছে কথা। বেশ, আলোচনার এইখানে আমি বলে দিই যে পর পর কি ঘটনা ঘটেছিল, কি দেখিয়েছিলাম আমরা, কোথায় কোথায় স্পষ্ট অসঙ্গতি ছিল, এই অনুষ্ঠানে আমি তুলে ধরবো, আরেকবার আপনাদের মনে করিয়ে দেবো। কিন্তু তার আগে দেখব ঠিক যেটা নিয়ে আলোচনা করছিলাম, যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজকে কি বললেন। বলছেন যে পুলিশের স্ক্যানারে প্রয়োজন হলে যিনি নির্দেশ দিয়েছিলেন, মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরা কেউ কোনো নির্দেশ দিয়েছিলেন কিনা তারও তদন্ত হবে। দেখুন। বদলের বাংলায় খুলে গেল আরজিকর ফাইলস। 3 জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এরপরই আছে আসল টুইস্ট। ঘটনার সবচেয়ে বড় মোড়, খতিয়ে দেখা হবে তৎকালীন মুখ্যমন্ত্রীর ভূমিকা, জানিয়ে দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী। কোনো মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করব। এবং তার পারিপার্শ্বিক যা আছে, ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, এগুলো আমরা পরে পরে বের করব। তবে অভয়া ইনসিডেন্ট আমাদেরকে নাড়িয়ে দিয়েছে গোটা পৃথিবীতে, এবং নিশ্চয়ই পশ্চিমবাংলার মান মর্যাদা গরিমা সব নষ্ট হয়েছে। ঠিক আছে, আমরা আরো অনেকগুলো মেজার নেব। আরজিকর কাণ্ডের প্রতিবাদে গোটা রাজ্য যেভাবে উত্তাল হয়েছিল, তাতে কেঁপে গেছিল তৎকালীন তৃণমূল সরকার। অবস্থানরত অনশনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে, যেতে হয়েছিল তাদের অবস্থান স্থলেও। যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন, এবং আমি চাই তিলোত্তমার বিচার হোক। শেষ অবধি জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের চাপে তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরাতে বাধ্য হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার যাকে সাসপেন্ড করলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোনো মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করব। গোটা তদন্ত প্রক্রিয়াটাই বাংলার মুখ্যমন্ত্রী যেহেতু পুলিশ মন্ত্রী ছিলেন, তিনি তার দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর আশায় বুক বাঁধছেন অভয়ার পরিবার। আমাদের মমতা ব্যানার্জি সমস্ত দোষীদের আড়াল করে রেখেছেন সবসময়। কেন? দোষীদের আড়াল করার জন্য উনি কোটি কোটি টাকা আমাদের জনগণের ট্যাক্সের টাকা খরচা করে দিয়েছেন। এটা কেন করেছেন, এটার জবাবও দিতে হবে ওনাকে। এবার দেখার নতুন কিছু বেরিয়ে আসে কিনা। রুমা পাল, সুমন খরাই ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।